আজ একটা ভিডিও এনেছি, সেটা হলো বাংলা মিডিয়াম, বিশেষ করে বাংলা মিডিয়াম ছাত্রদের জন্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো বাংলা সিম্পল ইন্টারেস্ট হলো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তো প্রথমে জানতে হবে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কি। এর আগে কিছু নোটেশন যেটা জানতে হবে, কারণ বারবার এগুলো লিখলে একটু বড় হয়ে যাবে। সো আসলকে লেখা হয় পি দিয়ে। কেন? কারণ আসলের ইংরেজি হলো প্রিন্সিপাল। ওকে, সুদের হার আর, কারণ রেট অফ ইন্টারেস্ট, আর সময় টাইম, এই জন্য টি, আর সুদ বা সরল সুদ এটাকে সিম্পল ইন্টারেস্ট আই দিয়ে। তাহলে সূত্রটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ওকে, পি ইন্টু আর ইন্টু টি। পি মানে এখানে আসলের মানটা বসবে, আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা এখানে বসবে, টি মানে টাইম, আর এখানে বাই 100। এখান থেকে দুটো ব্যাপার আছে। একটা হলো যে অনেক সময় পি ইন্টু আর ইন্টু টি লেখে, সেটাও ঠিক, সেখানে আরটা পার্সেন্টেজে লিখতে হবে। ওকে, কারণ আর সাধারণত আর পার্সেন্টেজে হয়, দ্যাট মিনস আর বাই 100। সো যখন এটা শুধু পি আর টি লিখবো, তখন আর এর ক্ষেত্রে লিখতে হবে আর বাই 100, কারণ তখন পার্সেন্টটা কাউন্ট করা হবে। এখানে পার্সেন্টটা কাউন্ট করেই লেখা হয়েছে পি ইন্টু আর। আর যদি এখানে রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট হয়, এখানে এরকম পার্সেন্টে থাকে, তাহলে শুধু আর লিখবো এখানে, আর নিচে 100। ওকে, আচ্ছা, এবার সুদাসলটা কি? অ্যামাউন্ট দিয়ে লেখা হয়, এ দিয়ে লেখা হয়, যার ইংরেজি নাম হলো অ্যামাউন্ট। সো সুদাসল সমান কি? সুদ এবং আসল। এটা হচ্ছে সুদ, সিম্পল ইন্টারেস্ট, আর পি হচ্ছে আসল। ওকে, আসল যোগ সুদ, এইগুলো পি প্লাস আই, আর আসল যোগ সুদ, এটা সবার ক্ষেত্রে একই থাকবে। অ্যামাউন্ট হলো সুদ এবং সুদ আসল। আচ্ছা, তাহলে এটাই হলো সরল সুদ, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি আর টি বাই 100, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এখানে কেমন টাইপের প্রশ্ন হতে পারে? একটা ছোট্ট একদম সাধারণ অঙ্ক একটা দেখাই। যেমন 6500 টাকার 9% সুদের হারে 2 বছরে কত টাকা সুদ হবে, এবং সুদ আসলই বা কত হবে। তাহলে এখানে পি ইকাল টু লিখবো এভাবে 6500 টাকা, আর ইকাল টু 9%, টি ইকাল টু 2 বছর, সময়টা, অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। এটা জানি না, যদি কম্পিটিটিভ এক্সাম হয় এত কিছু লেখার দরকার নেই, কিন্তু যদি এমনি পরীক্ষার ক্ষেত্রে হয়, ক্লাস 8, 7 পরীক্ষার ক্ষেত্রে হয়, তাহলে এরকমভাবে লেখা উচিত। তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি এর মানটা বসালাম 6500, এটাই আসল ছিল। আর রেট অফ ইন্টারেস্ট 9% আছে এখানটাতে, কিন্তু সেটা আমরা লিখছি 9/100 এইভাবে। আর না হলে ডাইরেক্ট আর ইকাল টু 9, টাইম 2 বছর, এবং বাই 100, যে ফর্মুলাটা বলেছি। তাহলে এখান থেকে সুদ বা সরল সুদ যেটা হচ্ছে, সেক্ষেত্রে 1170 টাকা। এবার সুদ বেরিয়ে গেল। এবার বলছে সুদ আসলই কত হবে। সুদ আসলটা কি হবে? সুদ এবং আসল বলা হয়েছে পি প্লাস এসআই, সিম্পল ইন্টারেস্ট। তো পি প্রিন্সিপাল কত? 6500 টাকা, এবং 1170 টাকা হচ্ছে সুদ। তাহলে যোগ করে এটা হচ্ছে মোট সুদ আসল। তাহলে এই হলো মোটামুটি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। ঠিক আছে, এরপরে আসছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। একটা জিনিস মনে রাখা দরকার কি, এখন সরল সুদের ব্যবহার অতটা হয় না। ব্যাংকে আমরা যে ব্যাংকে বই করি বা ব্যাংকে বিভিন্ন টাকা পয়সা রাখি, এটা সব চক্রবৃদ্ধির হারে সুদ হয়। বুঝছে? ওকে, তাহলে চক্রবৃদ্ধির হারে সুদের একটা ফর্মুলা কি? এ ইকুয়াল টু, এ মানে এখানে অ্যামাউন্ট, নোটেশনগুলো একই থাকবে। এ ইকুয়াল টু অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। টিটাকে এখানে এন নেওয়া হচ্ছে একটা ছোট কারণে। পি টিও কেউ নিতে পারে, অসুবিধা কিছু নেই। এখানে এনটা বলা হচ্ছে কি? নাম্বার অফ ইয়ার, মানে বছর সংখ্যা। এনটা হচ্ছে বছর সংখ্যা। এন সমান বছর সংখ্যা যখন সুদের হার বাৎসরিক আর ইয়ারলি বলবে। যদি সুদের হার ইয়ারলি বলে, তবে এখানে এনটা বছর হিসেবে ব্যবহার করব। ওকে, তাহলে এটা কি হয়েছে? এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এখানে সুদ, সি মানে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা তো অ্যামাউন্ট বা সুদ আসল, তাহলে এখান থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে, তবে সুদ পাবো। তাহলে এখানে কি হচ্ছে? এ মাইনাস পি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তবে সুদ পাবো। তাহলে অ্যামাউন্টের মানটা এখানে বসিয়ে দিলাম, যেটা এখানে লিখেছিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এটাকে যদি পি কমন নিয়ে লিখি, তাহলে এরকম হবে। ঠিক আছে, পি সবার থেকে কমন গেল, এখান থেকে বাইরে চলো, এখান থেকে বাইরে চলো, এখানে কেউ নেই মানে 1 আছে। ঠিক আছে, কেউ নেই মানে 0 এমন নয়, 1 আছে। তাহলে এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। ওকে, যদি এনটা
প্রশ্ন এরকম থাকে যে 6,500 টাকার 9% হারে 9% বাৎসরিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তখন n এর মান 2 হবে। ঠিক আছে, এখানে আরো কিছু ওখানে আসে, যেমন যদি এই এনটা নাম্বার অফ ইয়ার এটা যদি বলে ষান্মাসিক বা হাফ ইয়ারলি বা যদি কোয়ার্টারলি বলে, তখন জাস্ট একটু চেঞ্জ হবে আর ফর্মুলা সেম থাকবে। যেমন এখানে 2 নম্বরে আমি এটা বলছি, সেটা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা r/2 হয়ে যাবে যখন এটা হাফ ইয়ারলি বলবে বা 6 মাস অন্তর সুদের কথা বলবে। n ইকুয়াল টু নাম্বার অফ হাফ ইয়ার্স, তাহলে এক বছরে কটা হাফ ইয়ার থাকে, 2টো, সেই জন্য r কে 2 দিয়ে ভাগ। ওকে, আর এনটা কি, নাম্বার অফ হাফ ইয়ার্স, মানে এক বছরে যতগুলো হাফ ইয়ার, যদি 1 বছর বলে তাহলে 1 বছর 2টো হাফ ইয়ার, যদি 1.5 বছর বলে তাহলে 3টে হাফ ইয়ার, এন এর মান 3 হয়ে যাবে। কিন্তু এইখানটা r/2 সবসময় সেম থাকবে না, r/2 মানে এখানে এটা ফর্মুলা, বা অনেকে এটা এভাবেও লিখতে পারে যে পি ইন্টু 1 প্লাস r/200 হোল টু দি পাওয়ার n। অনেক বইতে এখানটাতে 2n থাকে, সেক্ষেত্রে কি 2 ইন্টু n, এনটা তখন বছরে নেওয়া হয়। ঠিক আছে, তো আমি যেটা বলছি এনটা আমি সেইভাবেই নিচ্ছি যেটা প্রশ্নে থাকবে। যেমন এনটা নাম্বার অফ হাফ ইয়ার, তাহলে এখানে 6 মাস, কতগুলো 6 মাস আছে, যদি 1.5 বছর বলা হয় তাহলে 3টে 6 মাস আছে, তখন এখানে ওইভাবে মানটা বুঝবে। তাহলে এনটা কি, হাফ ইয়ার সংখ্যা যখন সুদের হার হাফ ইয়ারলি বলবে, তাহলে ফর্মুলা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, r/2 কিভাবে মনে রাখবো, যে হাফ ইয়ার মানে অর্ধেক বছর, তাহলে একটা বছরে কটা হাফ ইয়ার থাকে, 2টো, তাহলে ফর্মুলা হবে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 অর ডাইরেক্ট r/200 পাওয়ার n। ওকে, এবার যদি কোয়ার্টারলি বলে, কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর। ওকে, 3 মাস 3 মাস 6 মাস, 3 মাস 9 মাস, 3 মাস 12 মাস, তাহলে এক বছরে কটা কোয়ার্টার থাকে, 4টে কোয়ার্টার থাকে। তাহলে ফর্মুলা একইভাবে চেঞ্জ হবে, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/4, এক বছরে 4টে কোয়ার্টার, তাই r কে 4 দিয়ে ভাগ, বাই 100 হোল টু দি পাওয়ার n। এনটা এখানে নাম্বার অফ কোয়ার্টার, একই ফর্মুলা ভাবে করেছি কি r/4টাকে আমি লিখতে পারি r/400 p ইন্টু 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার n। এনটা কি, কোয়ার্টার সংখ্যা। এবার যদি বলে 6 মাস, 6 মাসে কটা কোয়ার্টার আছে, 6 মাসে 2টো কোয়ার্টার আছে। যদি বলে 9 মাস, 9 মাসে 3টে কোয়ার্টার আছে, তাহলে এনটা সেইভাবে চেঞ্জ হবে কোয়ার্টার অনুসারে। এখানে এক্সাম্পল দেওয়া গেল না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে এন ইকুয়াল টু কোয়ার্টার সংখ্যা যখন সুদের হার কোয়ার্টারলি বলবে। ঠিক আছে, এনটা কোয়ার্টার সংখ্যা। যদি এরকম বলে 6,500 টাকার 9 মাসের সুদ কত হবে, যখন সুদের হার r% কোয়ার্টারলি, বা r% কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর দেও, তখন কি হবে, এন এর মানটা 9 মাস মানে 3টে কোয়ার্টার হচ্ছে, তাহলে 3 হয়ে যাবে, r/400 হয়ে যাবে, আর r/400 এই ফর্মুলা হবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে সমহার বৃদ্ধি এবং সমহার হ্রাস, সেটা এই চ্যাপ্টারেরই ব্যাপার, এই চক্রবৃদ্ধি সুদেরই ব্যাপার। সমহার বৃদ্ধি আর সমহার হ্রাস, এটা খুব একটা প্রচলিত ব্যাপার এবং সবাই জানে, যারা বিশেষ করে ব্যবসাবাদী করে বা যারা মনে রিয়েল এস্টেটের অনেক কিছু করে, তারা এই ব্যাপারটা খুবই জানবে। বৃদ্ধি কখন হয়, কোনো গ্রামের জনসংখ্যা বাড়ছে, বা দেখা গেল এই যে রিসেন্টলি করোনা ভাইরাস হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, কমবে সেটা পরে। তাহলে কোনো গ্রামের জনসংখ্যা বাড়ছে, বর্তমানে পি, এবং যদি r% হারে বাড়ে, তাহলে এন বছর পরে, এখানে বছরটাকে এন ধরা হচ্ছে, এন বছর জনসংখ্যা কি হবে, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এই ফর্মুলা। সবসময় যে গ্রামের জনসংখ্যা বাড়বে তা না, কমতেও পারে, তখন অন্য ফর্মুলা। কিন্তু যদি সমহার বৃদ্ধি হয়, যেমন সোনার দামের কথা যদি বলতে পারি, সোনার দাম, সেক্ষেত্রে কি হচ্ছে, পিটা বর্তমান দাম যদি r% নির্দিষ্ট হারে বাড়ে, যদিও সোনার দাম নির্দিষ্ট হারে বাড়ে না, যদি ধরে নিই r% নির্দিষ্ট হারে বাড়ে, তবে এন বছর পরে সোনার দাম কি হবে, তাহলে এই ফর্মুলা হবে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, এটাকে সমহার বৃদ্ধি বলে, সমহার। ঠিক আছে, যদি সমহার বৃদ্ধি তবে এটাকে বলে। আর সমহারের হ্রাস কখন হবে, যে কোনো মোটর বাইক, যেমন আমরা নতুন মোটর বাইক কিনে অনেক দাম থাকে, এবার যখন পুরনো বিক্রি করতে যায় দাম কমে যায়, তো সেরকম ব্যাপার মোটর বাইকের বর্তমান দাম যদি পি হয়, যদি r% হারে বছরে দাম কমতে থাকে, তবে এন বছর পর দাম হবে পি ইন্টু 1 মাইনাস হয়ে যাবে। তখন এখানে প্লাস হয়েছিল বৃদ্ধির ক্ষেত্রে প্লাস, আর এখানে মাইনাস হবে r/100 হোল টু দি পাওয়ার n। একইভাবে যদি জনসংখ্যা এখানে বাড়ছিল, যদি জনসংখ্যা কমে, তখন এই ফর্মুলা ব্যবহার করবো, পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, এই হলো মোটামুটি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এইভাবে অঙ্ক করতে হবে। এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি। তাহলে এখানে একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স, পার্থক্য বোঝানোর জন্য। ধরে নিই পি 100 টাকা, সুদের হার 4% আর সময় 1 বছর, সেক্ষেত্রে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট কি হবে, পি হচ্ছে 100,
ইন্টু রেট 4% টাইম 1 বছর বাই 100 সমান কত টাকা হচ্ছে? 4 টাকা হচ্ছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখি কি হয়। এখানে সূত্রটা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, কারণ এটা কি, এটা কম্পাউন্ড ইন্টারভ্যাল চক্রবৃদ্ধি সুদ, পিটা মাইনাস হয়ে যাবে কারণ এই যে ফর্মুলাটা অ্যামাউন্টের ফর্মুলা। তাহলে পি 100 1 প্লাস আর এর মান কত? 4 বাই 100 পাওয়ারে 1 মাইনাস 100। তাহলে কত হচ্ছে? এটা 104 বাই 100 হচ্ছে মাইনাস 100। তাহলে 100 কেটে গেলে 104 মাইনাস 4, তাহলে এটাও 4 টাকা হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে 1 বছর পরে সরল সুদ যা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তাই হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 বছর পর্যন্ত সেম থাকে, এর পরেই হয় সমস্যাটা কোথায় সেটা এবার দেখাচ্ছি। তাহলে প্রথম বছর পর্যন্ত দেখা যাচ্ছে দুই ক্ষেত্রেই 4 টাকা করে হচ্ছে। এবার যদি দ্বিতীয় বছরের শুরুতে দেখা যায়, দ্বিতীয় বছরের শুরুতে কি হবে? এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা ঠিক থাকে, পি সবসময় একই, প্রথম বছরেও 100 টাকা ছিল, দ্বিতীয় বছরেও 100 টাকা। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমার সুদ এই 4 টাকাই হবে দ্বিতীয় বছরের শেষে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে মোট কত টাকা হচ্ছে? প্রথম বছরে 4 টাকা সুদ, দ্বিতীয় বছরেরও 4 টাকা সুদ, তাহলে মোট 8 টাকা সুদ হলো। আর আমার প্রিন্সিপাল বা আসল ছিল 100 টাকা, তাহলে 4 টাকা 8 টাকা আর 100 টাকা, তাহলে 108 টাকা হচ্ছে। এবার এইখানটায় বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার প্রিন্সিপালটা 104 হয়ে যায়, কেননা প্রথম বছর শেষে 4 টাকা সুদ হয়েছে। এই সুদ প্রতি বছর যোগ হতে থাকে। কেউ যদি ব্যাংকে 1000 টাকা রাখে, তাহলে পরের বছর কি হয়? 1100 টাকা যদি হয়, ধরে নিজে 1100 টাকা যদি হয়, তারপরের বছর 1100 টাকারই সুদ হবে, এইভাবে বাড়তে থাকে। তাহলে প্রথম বছরে এখানে সুদ কত? 4 টাকা। তাহলে তার পরের বছর যখন শুরুর ক্ষেত্রে কি হবে? ওই 100 প্লাস 4, তার নতুন আসল হয়ে যাবে 104 টাকা। এর উপরে এ লাগবে, এর উপরে ফর্মুলা ইউজ করবো। তাহলে করলে এখানে দেখা যাবে যে 4 টাকা 16 পয়সা হবে, কম্পাউন্ড ক্যালকুলেশন করে দেখা যাবে। সেক্ষেত্রে কি হবে? আগের বার সুদ হয়েছিল 4 টাকা, এবার সুদ হলো 4 টাকা 16 পয়সা, 4.16 টাকা আর 4 টাকা 16 পয়সা, তাহলে মোট হবে 8 টাকা 16 পয়সা। তাহলে টোটাল 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ আসল কত হচ্ছে? 108 টাকা 16 পয়সা। এই 16 পয়সা হচ্ছে ডিফারেন্স। এখানে কিন্তু 108 টাকা হয়েছিল, কারণ প্রতিবার একই 4 টাকা 10 বছর পর্যন্ত গেলে ওই 4 টাকা হয়ে যাবে। কিন্তু এখানে কি হবে? ওইটা বাড়তে থাকে। পরের বার যখন হবে তখন পরের বার কিন্তু সুদ আসল কত কি হবে? 108 টাকা 16 পয়সা আসল ধরে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এখানে আসল কিন্তু 108 টাকায় থাকবে। তাহলে এক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে আসল 100 টাকায় থাকবে, এইভাবে 4 টাকা প্রতি বছর আসতে থাকবে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে? আসলটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, তার জন্য এই ফর্মুলা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার এই হিসেবে কিছু অঙ্ক করতে হবে, বিভিন্ন কঠিন অঙ্ক থাকে বা বিভিন্ন রকম অন্যরকম অঙ্ক থাকে, তো এটাই মোটামুটি বেসিক পার্ট। ঠিক আছে।